বুদ্ধগয়া বিহারের গয়া জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। এই বুদ্ধগয়াতেই গৌতম বুদ্ধ একটি বোধি বৃক্ষের নিচে দীর্ঘ সাধনার পর বোধি অর্থাৎ দিব্যজ্ঞান অর্জন করে বুদ্ধ নামে পরিচিতি লাভ করেন। তাই এই বুদ্ধগয়াকে বোধগয়াও বলা হয়ে থাকে। আপনারা কিভাবে মাত্র একদিনে একেবারে কম খরচে বুদ্ধগয়া ভ্রমণ করবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন, তার সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গুড মর্নিং। আজকে আমাদের গয়াতে দ্বিতীয় দিন, আর আমরা আজকে যাব বুদ্ধগয়ায় ঘুরতে। তো আমার এই ভ্রমণটা শুরু করছি ভারত সেবাশ্রম সংঘ থেকে। আমরা ভারত সেবাশ্রম সংঘে আছি, আর ভারত সেবাশ্রম সংঘের বাইরে এরকম অনেক অটো রয়েছে। আমরা একটা অটো রিজার্ভ করে নেব এই বুদ্ধগয়া ঘোরার জন্য। চলুন বুদ্ধগয়ার ভ্রমণ শুরু করা যাক। আমরা এই ভারত সেবাশ্রম সংঘের বাইরে থেকে এই অটোটা ঠিক করে নিলাম। তো চলুন আমাদের সাথে বুদ্ধগয়া ঘুরে দেখবেন। অটোতে উঠে পড়ি। চলুন আমাদের সাথে। বিহারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং বুদ্ধদেবকে স্মরণ করে শুরু হলো আমাদের আজকের বুদ্ধগয়া ভ্রমণ। আর আপনারাও চলুন আমাদের সাথে বুদ্ধগয়া ঘুরে দেখবেন। এই এখানে একটা জায়গায় নেমেছি আমাদের অটোতে, এই তেল পাম্পে এই যে তেল দিচ্ছে। চলুন, হয়ে গেছে, উঠে পড়ি। আপনারা বুদ্ধগয়া ভ্রমণে বের হলে সকাল সকালই বের হবেন, কারণ বুদ্ধগয়া ভ্রমণ করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। আমরাও কিন্তু প্রায় সকাল 8টা নাগাদ এই বুদ্ধগয়া ভ্রমণে বের হই। আমরা চলে এসেছি মেটা বুদ্ধরাম টেম্পলে। এটা আমাদের প্রথম আজকে দর্শনীয় স্থান। আর এই মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরের ভেতরে ঢুকবো, আর এই মন্দিরটা কিন্তু 8টা থেকে 12টা অবধি খোলা থাকে। তাই আপনারা আসলে পরে খুব তাড়াতাড়ি করবেন। এখানকার সব মন্দিরগুলো কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 2টোর থেকে খোলে। আর এই মেটা বুদ্ধরাম মন্দিরটা কিন্তু বুধবার আর রবিবার বন্ধ থাকে। এবার চলুন ভেতরে গিয়ে দেখি। যেহেতু মেটা বুদ্ধারাম টেম্পল বুধবার এবং রবিবার বন্ধ থাকে, তাই আপনারা বুদ্ধগয়া ভ্রমণ করলে এই দুটো দিন বাদ দিয়েই করবেন। এবার চলুন টেম্পলটির ভেতরে প্রবেশ করি। মেটা বুদ্ধারাম টেম্পল বুদ্ধগয়ায় অবস্থিত একটি অত্যন্ত শান্ত এবং সুন্দর থাই মন্দির। এই টেম্পলটি তার আধ্যাত্মিক পরিবেশ এবং অপূর্ব স্থাপত্যের জন্য খুবই বিখ্যাত। এই টেম্পলটি তার উজ্জ্বল রূপালী রঙের জন্য সিলভার টেম্পল বা রৌপ্য মন্দির নামেও কিন্তু পরিচিত। পালি ভাষায় মেটা শব্দের অর্থ হলো মৈত্রী অথবা নিঃস্বার্থ ভালোবাসা। এই মেটা বুদ্ধারাম মন্দিরটি হলো ধ্যান এবং মেটা অনুশীলনের কেন্দ্র। এই হলো মেটা বুদ্ধ, খুব সুন্দর শ্বেত শুভ্র একটা বুদ্ধদেবের মূর্তি। আপনারা আসলে কিন্তু গয়াতে অবশ্যই এই বুদ্ধগয়াতে আসবেন এবং এই মেটা বুদ্ধ দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর এই পরিবেশটাও খুব সুন্দর। এই মেটা বুদ্ধারাম টেম্পলের বুদ্ধদেবটি হলো আকারে বিশাল এবং ধবধবে সাদা রঙের, যা দেখবার মতো। এতটাই সুন্দর এই শ্বেত শুভ্র বুদ্ধ মূর্তি, যা দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না। আমাদের তো খুব ভালো লেগেছিল। আমরা বেশ অনেকটা সময় ধরেই এই বুদ্ধ মূর্তিটিকে দেখলাম। সত্যি বুদ্ধদেবের সুন্দর এই টেম্পলটি দেখে খুব শান্তি অনুভব করলাম। আর মন্দিরের চারিদিকটাও খুব সুন্দর। আপনারা হাতে সময় নিয়ে আসলে এখানে কিছুটা সময় কাটাবেন, বেশ ভালো লাগবে। আর এই মেটা বুদ্ধারাম টেম্পলটি ওয়াট মেটা বুদ্ধারাম নামেও পরিচিত। প্রতিদিনই বহু মানুষ এই টেম্পলটি দেখতে আসেন। আমরাও বেশ কিছুটা সময় কাটানোর পরে এই মেটা বুদ্ধারাম টেম্পল থেকে বেরিয়ে পড়লাম। আপনারা আসবেন অবশ্যই এই টেম্পলটি
দর্শন করবেন, খুব ভালো লাগবে। আরো একবার মেটা বুদ্ধারাম টেম্পেলের বুদ্ধদেবকে দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্যে। হয়ে গেল মেটা বুদ্ধরাম টেম্পল দেখা। এবার আমরা যাব আমাদের পরের গন্তব্যে। চলুন, খুব সুন্দর কিন্তু বুদ্ধগয়ার সাইট সিন গুলো। আমাদের পরের গন্তব্য হলো কর্মা টেম্পল। এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, এটাও খুব সুন্দর। চলুন মন্দিরে প্রবেশ করি। কর্মা টেম্পল বুদ্ধগয়ায় অবস্থিত একটি খুবই সুন্দর এবং শান্ত বৌদ্ধ মঠ। এই কর্মা টেম্পল কর্মা ধার্গে চোক হোল্ডিং মনাস্ট্রি নামেও পরিচিত। এই কর্মা টেম্পলের প্রবেশদ্বারটিও কিন্তু ভীষণই সুন্দর। আর এটি হলো গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত একটি বৌদ্ধ মঠ। এবার চলুন ধীরে ধীরে এই সুন্দর বৌদ্ধ মঠটির দিকে এগিয়ে যাই। এই বৌদ্ধ মঠটি তার অনন্য স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকর্মের জন্য খুবই বিখ্যাত। আর মনাস্ট্রিটি বাইরে থেকে দেখতেও কিন্তু খুবই সুন্দর। কর্মা টেম্পলের ভেতরে ঢুকেছি, খুব সুন্দর। এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। চলুন মন্দিরের ভিতরে ঢুকে বুদ্ধদেব দর্শন করি। খুব সুন্দর, ভালো লাগছে। আর এই মন্দিরটাও কিন্তু 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, তাই তাড়াতাড়ি করে কিন্তু আসতে হবে। আর এই মন্দিরের পরিবেশও খুব সুন্দর। এতক্ষণ তো বাইরে থেকেই কর্মা টেম্পল আপনাদের দেখালাম। এবার চলুন কর্মা টেম্পলের ভেতরে প্রবেশ করে বুদ্ধদেবকে দর্শন করি। বুদ্ধগয়ার প্রতিটি টেম্পলই কিন্তু বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, তাই বুদ্ধগয়া ভ্রমণ করার সময় অবশ্যই আপনাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে, তবেই খুব সুন্দরভাবে বুদ্ধগয়া ভ্রমণ করতে পারবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রবেশ করেছি কর্মা টেম্পলের মূল মন্দিরে। আর মূল মন্দিরে রয়েছে বুদ্ধদেবের একটি সুউচ্চ সোনালী তামার মূর্তি, যেটি দেখে আমাদের মন ভরে গিয়েছিল। মনাস্ট্রিটি বাইরে থেকে যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু তেমনই সুন্দর। এই হলো কর্মা টেম্পলের বুদ্ধ মূর্তি, খুব সুন্দর বুদ্ধ মূর্তি। আপনারা আসলে কিন্তু অবশ্যই দর্শন করবেন। কর্মা টেম্পলের বুদ্ধদেবের এই সুন্দর মূর্তি দেখে সত্যি আমাদের খুব ভালো লাগলো। মনাস্ট্রির ভেতরের পরিবেশ এতটাই শান্ত যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই কর্মা টেম্পলে বুদ্ধের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দেয়াল চিত্র। বেশ কিছুটা সময় ধরে এই মনাস্ট্রিটি দেখার পর বুদ্ধদেবকে আরো একবার প্রণাম করে আমরা কর্মা টেম্পল থেকে বাইরে বেরিয়ে এলাম। ইচ্ছে করছিল যেন আরো কিছুটা সময় ওই মনাস্ট্রিতে থাকি, কিন্তু হাতে আমাদের সময় খুবই কম। আমাদের আরো বেশ কয়েকটি এইরকম সুন্দর টেম্পল দেখতে হবে। আর এই মনাস্ট্রিটি বাইরে থেকে এতটাই সুন্দর যে চাইলে আপনারা এখানে ফটো তুলে নিতে পারেন। আমরাও তুলেছিলাম, খুব ভালো লাগলো। হয়ে গেল আমাদের কর্মা টেম্পল দেখা। এবার আমরা চলে যাব সামনের দিকে। চলুন পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের অটোটা সামনে রয়েছে। এখন রয়েছি ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পলে। এটা কর্মা টেম্পল থেকে 1 মিনিট হাঁটা পথে। এবার চলুন টেম্পলটির ভেতরে প্রবেশ করি। এই মন্দিরটিও প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, এবং এই মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর এখানেও প্রচুর মানুষের ভিড় হয়। এই টেম্পলটিতে প্রবেশের রাস্তাটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর সামনেই রয়েছে টেম্পলটি। বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে মূল মন্দিরে প্রবেশের জন্যে। চলুন এবার আমরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে উঠি আর মূল মন্দিরে প্রবেশ করে বুদ্ধদেবকে দর্শন করি। এই বুদ্ধগয়ার প্রতিটি টেম্পল এবং বুদ্ধ মূর্তিগুলো এতটাই সুন্দর, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা ওই বুদ্ধ মূর্তির সামনে বসে থাকি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে প্রবেশ করেছি। ডাইজোকিও বৌদ্ধ মন্দিরটি বুদ্ধগয়ায় অবস্থিত
একটি খুবই বিখ্যাত এবং শান্তিময় জাপানি মন্দির। বুদ্ধগয়ার বিখ্যাত বুদ্ধিস্ট টেম্পেলগুলির মধ্যে এটি অন্যতম। আর এই মন্দিরটির বুদ্ধ মূর্তিটিও কিন্তু ভারী সুন্দর। এই হলো দাইজুকিও বুদ্ধিস্ট টেম্পল, আর এই হলো বুদ্ধ মূর্তি। এখানেও খুব সুন্দর বুদ্ধ মূর্তি। আপনারা আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে। এই বৌদ্ধ মন্দিরটিতেও আমরা বেশ কিছুটা সময় কাটাই, বুদ্ধদেবকে দর্শন করি। আপনারা অবশ্যই এই দাইজুকিও বুদ্ধিস্ট টেম্পলে আসবেন, বুদ্ধদেবকে দর্শন করবেন। দাইজুকিও বুদ্ধিস্ট টেম্পল দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ির ধাপ পেরিয়ে নামতে হবে এখানে। তো মন্দিরটা আসলে আপনারা অবশ্যই দেখবেন। এই মন্দিরটা খুব সুন্দর, পরিবেশটাও সুন্দর, এবং এই মন্দিরটা কিন্তু 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, তাই কিন্তু আগে আগে দেখতে হবে। এবার চলুন আমরা যাব আমাদের পরের গন্তব্যের দিকে। এই বৌদ্ধ মন্দিরটি দেখে আমরা আবার অটোতে উঠে পড়ব এবং এগিয়ে যাব সামনের দিকে। আমরা অটোতে উঠে পড়লাম। আবার সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা পৌঁছে গেছি গ্রেট বুদ্ধ স্ট্যাচুর কাছে। এখানে রয়েছে 80 ফুটের একটি বুদ্ধ মূর্তি। চলুন ভেতরে প্রবেশ করি এবং বুদ্ধ মূর্তি দর্শন করি। আর যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দরভাবে সাজানো। গ্রেট বুদ্ধ মূর্তি দর্শন করতে গেলেও কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না। এটি প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আবার দুপুর 2টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনাদের এই গ্রেট বুদ্ধ স্ট্যাচু দেখতে গেলে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। বুদ্ধগয়ায় অবস্থিত এই 80 ফুট উঁচু গ্রেট বুদ্ধ স্ট্যাচু ভগবান বুদ্ধের ধ্যানরত আসনের ভারতের প্রথম ও অন্যতম বৃহৎ মূর্তি। এই বুদ্ধ মূর্তিটি ধ্যান মুদ্রায় উপবিষ্ট। আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে এই সুন্দর বুদ্ধ মূর্তিটির সামনেই চলে এসেছি। আর দেখুন কত মানুষ এই বুদ্ধ মূর্তিটিকে দর্শন করার জন্য এসেছেন। বুদ্ধদেবের এই মূর্তিটি ধ্যানরত বা ধ্যান মুদ্রায় বসা বিশ্বের অন্যতম বড় বুদ্ধ মূর্তিগুলির মধ্যে একটি। বুদ্ধদেবের এই মূর্তিটি বিশ্ব শান্তির একটি প্রতীক। এবার চলুন কাছের থেকে এই বুদ্ধ মূর্তিটি আপনাদের দেখাই। বুদ্ধদেবের এই সুন্দর মূর্তিটি নির্মাণ করা হয়েছে লাল বেলে পাথর এবং লাল গ্রানাইট পাথর দিয়ে। বুদ্ধ মূর্তিটি পদ্মফুলের ওপর ধ্যানরত অবস্থায় বসে আছেন। 80 ফুট মোট উচ্চতার মধ্যে বুদ্ধ মূর্তিটির উচ্চতা হলো 64 ফুট এবং বুদ্ধদেব যে পদ্মফুলের ওপর বসে আছেন তার উচ্চতা হলো 5 ফুট। চারিদিকে খুব সুন্দরভাবে বাগান দিয়ে সাজানো রয়েছে। আপনারা আসলেও এখানে হাতে সময় নিয়ে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। বুদ্ধদেবের মূল মূর্তিটি ছাড়াও দুই পাশে রয়েছে বুদ্ধদেবের প্রধান 10 জন শীর্ষের ছোট মূর্তি। এই ছোট ছোট মূর্তিগুলোও কিন্তু আপনারা দর্শন করবেন। আমাদের 80 ফুট বুদ্ধ মূর্তি দেখা হয়ে গেল। খুবই ভালো লাগলো, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এবার বুদ্ধদেবকে দর্শন করার পর আমরা আবার এগিয়ে চলব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আপনারাও চলুন আমাদের সাথে পরবর্তী বুদ্ধিস্ট মনাস্ট্রি দর্শন করবেন। আমরা পৌঁছে গেছি রয়্যাল ভুটান মনাস্ট্রিতে। এটি বুদ্ধগয়ায় অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মঠ। এই মঠটিও খুবই সুন্দর। চলুন ধীরে ধীরে মঠের ভেতরে প্রবেশ করি। আর এই মঠটিও সুন্দর বাগান দিয়ে সাজানো রয়েছে। বুদ্ধগয়ার প্রতিটি বুদ্ধিস্ট টেম্পেলের চারিদিকের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। আমরা রয়্যাল ভুটান মনাস্ট্রির
একেবারে কাছেই চলে এসেছি। এই মঠটি গৌতম বুদ্ধের বোধিলাভ এবং জীবনের পবিত্র স্মৃতি বিজড়িত একটি স্থান। এই হলো রয়্যাল ভুটান মনাস্ট্রি। এই মঠটিও ভীষণই সুন্দর। চলুন মঠের ভেতরে প্রবেশ করি। আর এই মন্দিরটা 7টা থেকে 12টা অবধি খোলা থাকে, এরপরে 2টো থেকে 5টা অবধি। চলুন। বাইরে থেকে কিন্তু এই রয়্যাল ভুটান মনাস্ট্রিটি দেখতে অপূর্ব সুন্দর। এবার চলুন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং মনাস্ট্রির ভেতরে প্রবেশ করি এবং বুদ্ধদেবকে দর্শন করি। এই মনাস্ট্রিটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু তেমনই সুন্দর। এবার আপনারা আমাদের সাথে বুদ্ধদেবকে দর্শন করুন। এই হলো রয়্যাল ভুটান মনাস্ট্রির বুদ্ধ মূর্তি, খুব সুন্দর বুদ্ধ মূর্তি। আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আর এই যে দেয়ালের কাজগুলো এত সুন্দর, মানে চারিদিকে কারুকার্যটা কিন্তু অসাধারণ, দেখবার মতো। অবশ্যই আসবে। রয়্যাল ভুটান মনাস্ট্রিতে রয়েছে প্রায় 7 ফুট উঁচু বুদ্ধের একটি বিশাল মূর্তি, যা সকলকেই মুগ্ধ করে। আর আপনারা বুদ্ধদেবকে দর্শন করার পর মনাস্ট্রিটি একটু ঘুরে দেখবেন। মঠটির দেওয়ালে রয়েছে মাটির ভাস্কর্য, যেখানে বুদ্ধদেবের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুদ্ধদেবকে দর্শন করে এবং মনাস্ট্রিটি ভালো করে ঘুরে আপনারা মনাস্ট্রির বাইরের দিকে চলে আসবেন। আর বাইরের দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর। চাইলে এখানে কিছুটা সময়ও কাটাতে পারেন। আর এখান থেকে বাইরের বাগানের দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই বাগানগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম কমলা লেবু। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন ওই গাছগুলো কিন্তু কমলা লেবুর গাছ, আর ওই গাছগুলোতে কমলা লেবু হয়েছে। এই দৃশ্যটি কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। এবার আমরা চলে যাচ্ছি জাপানিজ টেম্পলে। চলুন আমাদের সাথে। রয়্যাল ভুটান মনাস্ট্রি দেখে আমরা এবার চলে এলাম বুদ্ধগয়ার আরো একটি বুদ্ধিস্ট টেম্পেলে। এই বুদ্ধিস্ট টেম্পেলটির নাম হলো জাপানিজ টেম্পেল। এই জাপানি টেম্পেল হলো বুদ্ধগয়ার একটি অন্যতম প্রধান আধ্যাত্মিক ও পর্যটন আকর্ষণ। এটি ইন্দোসান নিপ্পন জাপানিজ টেম্পেল নামেও পরিচিত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম জাপানিজ টেম্পেলের দিকে। এই টেম্পেলটির পরিবেশও কিন্তু খুবই সুন্দর। আপনারা আসলেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই গয়া ভ্রমণে আসলে গয়ার সাথে বুদ্ধগয়াও ভ্রমণ করবেন, খুব ভালো লাগবে। আর আমরা জাপানিজ টেম্পেলের একেবারে কাছেই চলে এসেছি। জাপানিজ টেম্পেলও কিন্তু সুন্দরভাবে বাগান দিয়ে সাজানো। এই টেম্পেলটি প্রতিদিনই সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এবার চলুন এই জাপানিজ টেম্পেলটি আপনাদের ভালো করে ঘুরে দেখাই। আমরা টেম্পেলের একেবারে কাছেই চলে এসেছি। এই টেম্পেলগুলোতে প্রবেশ করলেই মনের মধ্যে যেন একটি শান্তির অনুভূতি হয়, সেটা আপনাদের বলে কিন্তু বোঝানো যাবে না। সেই অনুভূতি অনুভব করতে গেলে আপনাদের অবশ্যই বুদ্ধগয়া ভ্রমণ করতেই হবে। এই হলো জাপানিজ টেম্পেল। আর এই জাপানিজ টেম্পেলেরও কিন্তু সময় একই, 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে 2টোর পর আবার খুলবে মন্দির। এই জন্য তাড়াতাড়ি করে আপনারা কিন্তু 12টার মধ্যে মন্দিরগুলো দেখতে হবে। আর এই জাপানিজ টেম্পেলের মন্দিরটাও খুব সুন্দর, পরিবেশটা সুন্দর, গার্ডেন করা আছে সুন্দর। চলুন ভেতরে ঢুকে দর্শন করি। জাপানিজ টেম্পেল তো বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন বুদ্ধদেবকে দর্শন করার জন্য বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে আমাদের যেতে হবে জাপানিজ টেম্পেলের ভেতরে। চলুন আমাদের সাথে আপনারাও জাপানিজ টেম্পেলের বুদ্ধদেবকে দর্শন করবেন। মা আগেই যাচ্ছেন। বুদ্ধগয়ার প্রতিটি বুদ্ধিস্ট টেম্পেলের ভেতরটা এতটাই শান্ত যে ভেতরে প্রবেশের সাথে সাথেই মনটা শান্তিতে ভরে যায়। আপনারা আসলেই বুঝতে পারবেন। এই হলো জাপানিজ টেম্পেলের বুদ্ধ মূর্তি, খুব সুন্দর পরিবেশ।
খুব ভালো লাগবে আসলে আপনাদের এখানে, একদম শান্ত, এই জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। ভালো লাগবে, আপনারা এখানে আসবেন, এই মন্দিরগুলো ঘুরবেন, সত্যি মনে মনে হয় যে একটা শান্তির অনুভূতি হয়। এত ভালো লাগে এখানে আসলে, খুব সুন্দর। আর কিছু বলার নেই, আপনারা এসে অবশ্যই, আপনারা আসলে এখানে বুঝতে পারবেন, এবার এসেই আপনাদের দেখতে হবে, এত ভালো লাগবে। জাপানিজ টেম্পেলে রয়েছে বুদ্ধদেবের একটি সুন্দর কাঠের মূর্তি, আর এখানে মোমবাতি আর ধূপকাঠি দিয়ে বুদ্ধদেবকে প্রার্থনা করারও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা প্রার্থনা করতে পারেন। এই জাপানিজ টেম্পেলে এইরকম প্রদীপ জ্বালানো আছে, আর এইরকম ধূপকাঠি রাখা আছে। এখানে ধূপকাঠি দিতে হবে, তা আমি এখানে একটুখানি বুদ্ধদেবের স্মরণে একটুখানি ধূপকাঠি ধরাবো। এই যে ধূপকাঠি নিয়ে নিলাম। এবার ধূপকাঠি গুজে দিচ্ছি। তো আপনারা আসলেও এইভাবে ধূপকাঠি ধরাবেন বুদ্ধদেবের স্মরণে। এই জাপানিজ টেম্পেলেই ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে মন ভরে বুদ্ধদেবকে প্রার্থনা করার সুযোগ আমরা পেয়েছিলাম, তাই আমরা সকলেই কিন্তু প্রার্থনা করেছিলাম। আপনারা আসলেও অবশ্যই এইভাবে বুদ্ধদেবকে ধূপকাঠি দিয়ে প্রার্থনা করবেন, খুব ভালো লাগবে। এটি খুব সুন্দর একটি মুহূর্ত, যা সারা জীবন মনে রাখার মতো। আমার তো খুব ভালো লেগেছে, তাই এই মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর এই মন্দিরটির দেয়ালে এবং প্রবেশ পথে বুদ্ধদেবের অহিংসা এবং শান্তির বাণী খোদাই করা রয়েছে। বুদ্ধদেবকে দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম, আর বাইরেটাও কিন্তু খুবই সুন্দর। চলুন একটু ঘুরে দেখি। বাইরের বাগানটা কিন্তু অসাধারণ, আপনাদের দেখলে মন ভরে যাবে। চাইলে এখানে ফটোও তুলে নিতে পারেন, ফটো তোলার জন্য জায়গাটি কিন্তু একেবারেই আদর্শ। আমরা কিছুটা সময় এই জাপানিজ টেম্পেলটি ঘুরে ঘুরে দেখি, বেশ ভালো লাগলো। আপনারাও হাতে সময় নিয়ে আসলে এইভাবে কিছুটা সময় ঘুরে ঘুরে দেখতে পারবেন, আর এখানে সময় কাটাতে খুব ভালোই লাগে। কারণ আগেই বললাম, এই টেম্পেলগুলোর পরিবেশ খুবই শান্ত এবং স্নিগ্ধ। আমার কিন্তু জাপানিজ টেম্পেল খুবই ভালো লেগেছে। সেই জন্যে আমরা মন্দিরের ভেতরেও যেমন অনেকটা সময় ছিলাম, তেমনি বাইরেও বেশ কিছুটা সময় আমরা কাটাই। হয়ে গেল আমাদের জাপানিজ টেম্পল দেখা, এবার আমরা যাব পরের গন্তব্যে। চলুন আমাদের সাথে পরের মন্দিরের দিকে। আমরা পৌঁছে গেছি থাই টেম্পেলে। এই হলো থাই টেম্পল, গেটটা খুব সুন্দর, ভেতরে সংস্কারের কাজ চলছে। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি, চলুন। এটি হলো থাই টেম্পেলের মূল প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারটিও ভীষণই সুন্দর। এই থাই টেম্পেল থাই মনাস্ট্রি বা ওয়াট থাই বুদ্ধ গয়া নামেও পরিচিত। এই থাই মন্দিরটি বুদ্ধ গয়ায় অবস্থিত ভারতের একমাত্র থাই মন্দির, তাই এই মন্দিরটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা বুদ্ধগয়া ভ্রমণে আসলে অবশ্যই এই থাই মন্দিরটি দেখবেন, ভালো লাগবে, কারণ মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। আমরা ধীরে ধীরে থাই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। থাই মন্দিরটি খুবই সুন্দর, যদিও এই মন্দিরটির সৌন্দর্য আমরা পুরোপুরি দেখতে পেলাম না, কারণ এই মন্দিরে সংস্কারের কাজ চলছে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব আর বুদ্ধদেবকে দর্শন করব। আপনারাও চলুন আমাদের সাথে বুদ্ধদেব দর্শন করবেন। এই এখন এসেছি থাই টেম্পলে। থাই টেম্পলে সংস্কারের কাজ চলছে, কিন্তু মন্দিরটা ভালো। চলুন বুদ্ধদেব গিয়ে দর্শন করি। আর এটাও কিন্তু 12টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যাবে। চলুন। এখানেও বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে আমাদের বুদ্ধদেবকে দর্শন করতে হবে। আমরা যখন মন্দিরে যাই তখন প্রচুর ভিড় ছিল,
কিছুটা অপেক্ষা করার পর তারপর আমরা বুদ্ধদেবকে ভালো করে দর্শন করতে পারি। আপনারাও দর্শন করুন। এই মন্দিরটিতে রয়েছে 25 মিটার উচ্চতা সম্পন্ন ব্রোঞ্জের একটি বিরাট বুদ্ধ মূর্তি। এটাই হলো থাই টেম্পল এবং এই হলো বুদ্ধ মূর্তি, খুব সুন্দর। আপনারা আসলেও কিন্তু অবশ্যই এখানে আসবেন, দর্শন করবেন, ভালো লাগবে। যেহেতু মন্দিরটিতে সংস্কারের কাজ চলছে, আগেই আপনাদের বললাম, তাই যতটুকু সম্ভব হলো আপনাদের দেখালাম। তবে এই বুদ্ধ মূর্তিটি ভীষণই সুন্দর, আপনারা অবশ্যই দর্শন করবেন। আমরা বুদ্ধদেবকে দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এবার চলুন মন্দিরের বাইরেটা একটু ঘুরে দেখি। বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট দোকান। চাইলে আপনারা এই দোকানগুলো থেকে আপনাদের মন পছন্দের জিনিস কেনাকাটা করে নিতে পারেন। হয়ে গেল আমাদের থাই মন্দির দেখা। এবার চলুন আমরা যাব পরের গন্তব্যের দিকে। আর এর গেটটা কিন্তু খুব সুন্দর, বাইরে থেকেও দেখা যায়। চলুন। উনি ভিয়েতনামের ইউটিউবার, তো এই বোধগয়াতে এসছেন এই যে বুদ্ধিস্ট টেম্পল গুলোকে দেখতে। তা উনি কিছু বলবে ওনার ল্যাঙ্গুয়েজে। Yeah, liti. Your language is how do you feel to visit this place? Yeah, I come to this review this temple. Is this good? Yeah, good. Yeah. Okay, thank you. থাই টেম্পল দেখে আমরা আবার উঠে পড়লাম অটোতে এবং এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য হলো বুদ্ধগয়ার বিখ্যাত জগন্নাথ মন্দির। আপনারাও চলুন আমাদের সাথে জগন্নাথ মন্দির দর্শন করবেন। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে, আর এই হলো জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই হলো সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। খুবই সুন্দর এবং ভীষণই বড় এই মন্দিরটি। আচ্ছা, এখন চলে এসেছি আরো একটি মন্দিরে। এখানে 3টে মন্দির আছে, এই যে শ্রী জগন্নাথ মন্দির, আর এদিকে রয়েছে শ্রী রাম জানকী মন্দির, আর ওখানে রয়েছে একটি শিব মহাদেবের মন্দির, শিবের মন্দির। তো এই মন্দিরটা আমরা ওপরে যাব, মন্দির দর্শন করব। চলুন, এই মন্দিরটিও খুব ভালো। বোধগয়ার প্রাচীন এই শ্রী জগন্নাথ মন্দিরটি মহাবোধি মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবতা হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এছাড়াও এই মন্দিরে রয়েছে রাম দরবার এবং ভগবান শিবের পরিবারের মূর্তি। এই জগন্নাথ মন্দিরেও রয়েছে বেশ কয়েকটি সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমরা মন্দিরের দেবতা দর্শন করব। আপনারাও চলুন আমাদের সাথে, দেবতা দর্শন করবেন। আর আপনারাও কিন্তু বুদ্ধগয়া ভ্রমণ করলে অবশ্যই এই জগন্নাথ মন্দির দর্শন করবেন, কারণ এই জগন্নাথ মন্দির কিন্তু বুদ্ধগয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির। শ্রী জগন্নাথ মন্দিরে এসেছি, ওপরে উঠে আসলাম। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব সুন্দর এই মন্দির এবং মূর্তি, অবশ্যই দর্শন করবেন। এই হলো জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আপনারাও আমাদের সাথে দর্শন করুন। মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর এবং অনেকটাই বিস্তৃত। আপনারা চাইলে এখানে বসে ভগবানের কাছে কিছুটা সময় প্রার্থনাও করতে পারেন। এবার চলুন এই জগন্নাথ মন্দিরে যে রাম দরবারটি আছে সেই রাম দরবারটি একবার দর্শন করি। এখানে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি রয়েছে। আমাদের সাথে আপনারাও দর্শন করুন। রাম দরবার দর্শন করেও আমাদের খুব ভালো লাগলো। এবার আরো একটি সুন্দর দৃশ্য আপনাদের দেখাই। এই জগন্নাথ মন্দির থেকেই দেখা যাচ্ছে মহাবোধি মহাবিহার। আমরা জগন্নাথ মন্দির দর্শন করার পরেই এই মহাবোধি মন্দির দর্শন করব। আর এই জগন্নাথ মন্দিরে রয়েছে একটি মহাদেবের মন্দির, আর এই মহাদেবের মন্দিরটিকে ওপর থেকে দেখতে বেশ ভালোই লাগছে। মন্দির দর্শন আমাদের হয়ে গেল। দেখুন কত ভক্ত এসেছেন এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করার জন্য। আর এই জগন্নাথ মন্দিরেরও পরিবেশ কিন্তু খুবই শান্ত, নিরিবিলি। এখানেও কিছুটা সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। আমরা জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার পর এখানে কিছুটা সময় বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারপরে আবার সামনের দিকে এগিয়ে চলি, কারণ সময়ের দিকে তো আমাদের খেয়াল রাখতেই হবে। আমাদের আরো বেশ কয়েকটি মন্দির দেখতে হবে, তাই আরো একবার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে
দর্শন এবং প্রণাম করে আমরা মন্দির থেকে বের হই। এখানে শ্রী লোকনাথ মন্দিরও রয়েছে। চলুন লোকনাথ মন্দির দর্শন করে আসি। এই লোকনাথ মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটিও আপনারা আমাদের সাথে দর্শন করুন। এখানে যে মহাদেবের মন্দিরটি রয়েছে, যেই মন্দিরটি আমরা ওপর থেকে দেখছিলাম, চলুন এবার সেই মন্দিরটি একবার দর্শন করে আসি। আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করার পর এই মন্দিরগুলো ধীরে ধীরে দর্শন করে নেবেন, খুব ভালো লাগবে। আর এই হলো এই মন্দিরের শিবলিঙ্গ। আমরা সম্পূর্ণ জগন্নাথ মন্দির দর্শন করলাম। এই জগন্নাথ মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ভোগও খেতে পারেন। আমরা ভোগ প্রসাদ নিয়েছিলাম এখান থেকে, মা ভোগ প্রসাদ নিচ্ছেন। এখানে খুব সুন্দর ভোগ প্রসাদ হয়। বেলা 12টা থেকেই এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা জগন্নাথ মন্দির দর্শন করার পর ভোগ প্রসাদ খেতে পারেন। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে জগন্নাথ মন্দির দর্শন করার পর মহাবোধি মন্দির দর্শন করে তারপরেও আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আমরা জগন্নাথ মন্দির দর্শন করার পরেই এখান থেকে ভোগ প্রসাদ নিই। আমার ভোগ প্রসাদ নেওয়া হয়ে গেল। এবার চলুন খেয়ে দেখি যে জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ কেমন। এই জগন্নাথ মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর মহাপ্রসাদ বিতরণ করা হয় বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আপনারা আসলেও কিন্তু এই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করবেন। আমাদের সকলেরই কিন্তু এই জগন্নাথ মন্দিরের প্রসাদ খুবই ভালো লেগেছে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর মার্কেট। আপনারা চাইলে এই মার্কেট থেকে মন পছন্দ অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এখানে বুদ্ধদেবের মূর্তি সহ নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমরা জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার পরে এই মার্কেটটি ঘুরে দেখি এবং কেনাকাটা করি। আপনারা চাইলেও এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই আমরাও অল্প স্বল্প কেনাকাটা করি। আমরা এই যে ফ্রিজ ম্যাগনেট নিলাম বুদ্ধের, খুব ভালো, আপনারাও কেনাকাটা করতে পারেন। আমাদের কেনাকাটা হয়ে গেল। এইবার আমরা জগন্নাথ টেম্পল থেকে বাইরে বেরিয়ে যাব এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মহাবোধি মহাবিহার মন্দিরের দিকে। এই হলো মহাবোধি মহাবিহার মন্দির। এই মন্দিরটি মহাবোধি মন্দির নামেও কিন্তু পরিচিত। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু মহাবোধি মন্দির। আর মহাবোধি মন্দিরে যাওয়ার রাস্তাটিও কিন্তু ভারী সুন্দর। শুধু ভারতবর্ষ থেকেই নয়, সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ প্রতিদিনই আসেন এই মহাবোধি মন্দির দর্শন করার জন্য। তাই মন্দিরটি কিন্তু বেশ উল্লেখযোগ্য। আপনারা বুদ্ধগয়ায় আসলে অবশ্যই মহাবোধি মন্দির দর্শন করবেন। বুদ্ধগয়ায় অবস্থিত এই মহাবোধি মন্দির হলো বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র একটি তীর্থক্ষেত্র, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান বা বোধি লাভ করেছিলেন। বর্তমানে এই মহাবোধি বিহার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে সংরক্ষিত। তাই এটি বুদ্ধগয়ার খুব গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র। আমরা মহাবোধি মন্দিরের একেবারে কাছেই চলে এসেছি। ওই যে দূরে ওটি হলো মহাবোধি মন্দিরের মূল প্রবেশদ্বার। এখন আছি মহাবোধি টেম্পলে। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য ভেতরটা তো আপনাদের দেখাতে পারলাম না। ভেতরটা খুব সুন্দর, ভেতরে বেশ কয়েকটি মন্দির আছে। আর এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এইটা হলো মেইন এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। তো আমরা দেখে আসি, দেখে আপনাদের বলি কেমন। মহাবোধি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম। খুবই সুন্দর এই মন্দিরটি। আমাদের মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। মূল মন্দিরটি প্রায় 50 মিটার উঁচু। এই মহাবোধি মন্দিরটি ভারতের প্রাচীনতম ইট নির্মিত বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে অন্যতম। মূল মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সেই পবিত্র অশ্বত্থ গাছটি,
যার নিচে বসেই বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিলেন। আর বোধিবৃক্ষের ঠিক নিচেই রয়েছে একটি লাল বেলে পাথরের আসন, যা বুদ্ধদেবের ধ্যানস্থল হিসাবে পরিচিত। আর ওই যে ওইটা আছে, ওইটাই কিন্তু মহাবোধি টেম্পল। আর ওই যে ওর ওপরটা কিন্তু সোনার করা, ঠিক আছে, চূড়াটা দেখতে পাচ্ছেন। আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের। জ্ঞান লাভের পর বুদ্ধদেব যে 7টি সপ্তাহ মন্দির চত্বরের বিভিন্ন স্থানে কাটিয়েছিলেন, তার মধ্যে রত্নগড় এবং লোটাস পন্ড খুবই উল্লেখযোগ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু মহাবোধি মন্দিরের চূড়া, আর এই চূড়াটি কিন্তু সোনার। যেহেতু আপনারা ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না, তাই এখানে কিন্তু ক্যামেরা, মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে। স্টিল ক্যামেরা এখানে রাখলে তার মূল্য 100 টাকা, ভিডিও ক্যামেরা রাখলে তার মূল্য 500 টাকা। আর আপনারা যদি এখানে মোবাইল ফোন রাখেন তাহলে তার জন্য কোনো টাকা লাগবে না। আপনারা আপনাদের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা এখানে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। তো আপকে यहाँ पर रहते हो? नहीं। अच्छा, तो ये बुद्ध गया में ही तो बुध गए। बुद्ध गया में रहते हो? हाँ, अच्छा अच्छा। घूम गाँव में। हाँ, पूजा में। गुम्फा में। अच्छा अच्छा, ओके। এই মহাবোধি মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরটিতে প্রতিদিন সকাল 5:30টায় এবং সন্ধ্যা 6টায় সূত্রপাঠ ও ধ্যানের আয়োজন করা হয়। এই মন্দিরটিতে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু লাগবে না। আমরা মহাবোধি মন্দির দেখে বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে থেকেও কিন্তু এই মন্দিরটির সোনার চূড়াটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হয়ে গেল আমাদের মহাবোধি মন্দির দেখা। খুব ভালো লাগলো। আপনারাও বুদ্ধগয়া ভ্রমণে এলে এই মহাবোধি মন্দির কিন্তু অবশ্যই দেখবেন। মহাবোধি মন্দির দেখে আমরা চলে এলাম জয়শ্রী মহাবোধি বিহারে। এই হলো শ্রী মহাবোধি বিহার, খুব সুন্দর মন্দির। চলুন মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের দেখাই, খুব ভালো লাগবে। মহাবোধি মহাবিহার মন্দিরটি দর্শন করার পরই মাত্র 1 মিনিট দূরত্বে রয়েছে এই জয়শ্রী মহাবোধি বিহার। এই মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর একটি মন্দির। বাইরে থেকে তো মন্দিরটি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন ধীরে ধীরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি আর মন্দিরের বুদ্ধদেবকে দর্শন করি। আপনারাও আমাদের সাথে মন্দিরের বুদ্ধদেবকে দর্শন করুন। এই মন্দিরটির ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর। প্রত্যেকটি মন্দিরের মতো এই মন্দিরের পরিবেশও খুবই শান্ত, নিরিবিলি। এই হলো এই মন্দিরের বুদ্ধদেব, আর এই বুদ্ধদেবটিও খুবই সুন্দর। আমরা কিন্তু বেশ অনেকটা সময় এখানে ছিলাম, বুদ্ধদেবের কাছে প্রার্থনা করলাম। আপনারাও কিন্তু এই জয়শ্রী মহাবোধি বিহার মন্দিরটি দেখবেন। মহাবোধি মহাবিহার মন্দিরটি দেখার পরেই এই মন্দিরটি দর্শন করবেন। এই হলো জয়শ্রী মহাবোধি বিহার, আর এই হলো বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তিটা মানে খুবই সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে মহাবোধি বিহার থেকে একটু এগিয়ে আসবেন, এটা হচ্ছে জয়শ্রী মহাবোধি বিহার, খুবই সুন্দর মন্দির। জয়শ্রী মহাবোধি বিহারের বুদ্ধদেবকে দর্শন করার পর এই মন্দিরটি আমরা ঘুরে দেখি। আপনারাও ঘুরে দেখবেন। মন্দিরটি খুব সুন্দরভাবে কারুকার্য করা, আর দেওয়ালে রয়েছে বুদ্ধদেবের জীবন কাহিনীর নানা রকম মুহূর্ত বর্ণনা করা। এগুলো আপনারা খুব ভালো করে দেখবেন, আমরাও দেখলাম। এই মন্দিরটিও প্রতিদিনই সকাল 7টায় খুলে যায় দর্শনার্থীদের জন্যে। বুদ্ধগয়ার প্রতিটি মন্দিরের মতো এই মন্দিরটিও আমার খুবই ভালো লেগেছে। মন চাইছিল যে এখানে আরো বেশ কিছুটা সময় কাটাই, কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার তাড়া ছিল, তাই আরো একবার মন্দির থেকে বের হবার আগে বুদ্ধদেবকে দর্শন করি, প্রণাম করি এবং এই জয়শ্রী মহাবোধি বিহার মন্দিরটি থেকে বাইরে বের হয়ে যাই। মন্দিরটি কিন্তু সত্যি খুবই সুন্দর। এরপর আমরা আবার অটোতে উঠে পড়ি আর এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যের দিকে। আর যাওয়ার সময় রাস্তায় কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য
আমরা দেখতে পাই। বুদ্ধগয়ার প্রতিটি মন্দির তো খুবই সুন্দর, সেটি তো বলার অপেক্ষা রাখে না। তবে অটো করে এক মন্দির থেকে আরেক মন্দিরে যাওয়ার সময় এই জার্নিটাও আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য স্লিপিং বুদ্ধের একেবারে কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু স্লিপিং বুদ্ধ। অটো থেকে নেমে আমাদের কিছুটা হেঁটে আসতে হবে স্লিপিং বুদ্ধের কাছে পৌঁছানোর জন্যে। আপনারা বুদ্ধগয়া ভ্রমণে আসলে অবশ্যই কিন্তু এই স্লিপিং বুদ্ধ দর্শন করবেন, কারণ এটি কিন্তু অপূর্ব সুন্দর। তাই এই স্লিপিং বুদ্ধ বাদ দিলে আপনাদের বুদ্ধগয়া ভ্রমণ অনেকাংশেই অসম্পূর্ণ থেকে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এই মন্দিরটির একেবারে কাছেই চলে এসেছি। এই স্লিপিং বুদ্ধটি বুদ্ধগয়ার বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন মন্দিরে অবস্থিত। এটি হলো এই মন্দিরটির প্রবেশদ্বার। বেশ কয়েকটি সিঁড়ির ধাপ পেরিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আপনারাও আমাদের সাথে বুদ্ধদেবকে দর্শন করবেন, চলুন। আর এখানে খুব সুন্দর একটি স্লিপিং বুদ্ধ রয়েছে, শায়িত অবস্থায় বুদ্ধদেবকে দেখা যায়। চলুন দেখি ভেতরে গিয়ে। আমরা মন্দিরে প্রবেশ করেছি। এই মন্দিরটিও কিন্তু ভীষণই সুন্দর, আর সবকটি মন্দিরের মতো এই মন্দিরটির পরিবেশও একই রকম শান্ত নিরিবিলি। মনে হয় ঘন্টার পর ঘন্টা বুদ্ধদেবের সামনে বসে থাকি। আর এই হলো এই মন্দিরটির বুদ্ধ মূর্তি। আপনারা আমাদের সাথে বুদ্ধ মূর্তি দর্শন করুন। বড় বুদ্ধ মূর্তিটির সামনে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট সুন্দর বুদ্ধ মূর্তি। আমাদের খুব ভালো লাগলো এই বুদ্ধ মূর্তি দেখে। আপনারাও কিন্তু অবশ্যই স্লিপিং বুদ্ধ দেখতে আসবেন। প্রথমে এই বুদ্ধ মূর্তি আমরা দর্শন করে নিলাম, এরপর আমরা স্লিপিং বুদ্ধ দর্শন করব। এই ছোট ছোট বুদ্ধ মূর্তিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। সব মিলে এই মন্দিরটি অসাধারণ। আপনারা আসলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই মন্দির। মন্দিরে প্রবেশ করেই কিন্তু প্রথমে এই বুদ্ধ দেবটিকে দর্শন করে নেবেন। চারিদিকটা অনেকটা বিস্তৃত। এখানে বসে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করে আমাদের মন শান্তিতে ভরে গেল। আপনারাও আসলে এইভাবেই বুদ্ধদেবের কাছে প্রার্থনা করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আমাদের সকলেরই কিন্তু বুদ্ধদেব দর্শন করে ভীষণই ভালো লেগেছে। এবার চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা যাব স্লিপিং বুদ্ধ দেখতে, যার অপেক্ষায় এতক্ষণ আমরা ছিলাম। বহু মানুষ এই স্লিপিং বুদ্ধ দেখতে এসেছেন, কারণ এটি বুদ্ধগয়ার খুব বিখ্যাত একটি বুদ্ধ মূর্তি। এই হলো স্লিপিং বুদ্ধ, শায়িত অবস্থায় বুদ্ধদেবের মূর্তি। কত সুন্দর লাগছে। আপনারা আসলে কিন্তু অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে দেখতে। আমার তো খুব ভালো লাগলো। এই স্লিপিং বুদ্ধটি বুদ্ধগয়ায় অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত এবং বিশালাকার বুদ্ধ মূর্তি। এখানে দেখুন কতগুলো স্ট্যাচু রয়েছে, সবাই বুদ্ধদেবকে প্রণাম করছে। তো আপনারাও আসুন আর এই স্লিপিং বুদ্ধকে দর্শন করুন। এই জায়গাটিতে কিন্তু সকলেই ফটো তুলছেন। আপনারা চাইলেও এখানে ফটো তুলতে পারেন। এটি ভারতের অন্যতম বৃহত্তম হেলান দেওয়া বা শায়িত বুদ্ধ মূর্তি। এই মূর্তিটি প্রায় 100 ফুট লম্বা এবং 30 ফুট উঁচু। বুদ্ধদেবের এই মূর্তিটি সম্পূর্ণ ফাইবার গ্লাস দিয়ে তৈরি। শায়িত বুদ্ধের এই ভঙ্গিটি তার মহাপরিনির্বাণ বা অন্তিম যাত্রাকে নির্দেশ করে। তাই বুদ্ধদেবের এই মূর্তিটিকে মহাপরিনির্বাণ মূর্তিও বলা হয়ে থাকে। কেমন লাগছে? খুব ভালো। দারুণ, এত বড় বুদ্ধ দেখে একদম মন ভরে গেল। এত সুন্দর, খুব সুন্দর লাগছে। এই মূর্তিটিতে বুদ্ধদেব ডান কাতে শুয়ে আছেন। তার ডান হাতটি মাথার নিচে কুনোয়ে ভর দিয়ে রাখা আছে। এটি দুঃখ কষ্টের অবসান এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তির বা নির্বাণের চূড়ান্ত অবস্থা নির্দেশ করে। এটি মৃত্যু নয়, বরং এক গভীর পরম শান্তির প্রতীক। এই স্লিপিং বুদ্ধ বা শায়িত বুদ্ধ মূর্তিটি গৌতম বুদ্ধের
শেষ জীবনের সেই সময়কালের প্রতীক যখন তিনি ৮০ বছর বয়সে কুশীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শেষ শয্যায় তার শিষ্যদের জ্ঞান ও দীক্ষা দিয়েছিলেন। আমরা আরো একটি জিনিস লক্ষ্য করলাম যে এখানে অনেক বুদ্ধ মূর্তি নির্মাণের কাজ চলছে। এটি দেখে বেশ ভালোই লাগলো। এই শায়িত বুদ্ধ মূর্তি অথবা হেলান দেওয়া বুদ্ধ মূর্তি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা বুদ্ধগয়ায় আসলে বারবার করেই বলছি অবশ্যই এই বুদ্ধ মূর্তি দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর এই মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। सुजाता गार्ड में क्या है कि इसका सिग्निफिकेंट क्या है? सुजाता जो है अपना महल में रहती थी और जो सुजाता तथागत बुद्ध को खीर दान दी है वो सुजाता खीर दान जो दी है वो उसके बगल में। अच्छा, तो वहाँ का टेम्पल है? हाँ टेम्पल है, वो क्या पहाड़ के ऊपर? नहीं नीचे है। अच्छा ठीक है, ठीक है। आपके यहाँ रहते हैं? हम ऑल इंडिया भिक्षु संघ में रहते हैं। अच्छा ओके, थैंक यू। साधु साधु साधु। তো দেখা হলো, আমার খুব ভালো লাগলো ওনার সাথে। ঠিক আছে, হয়ে গেল আমাদের স্লিপিং বুদ্ধ দেখা। স্লিপিং বুদ্ধ দেখে মন একেবারে ভরে গেল। আরো একবার বুদ্ধদেবকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম, অটোতে উঠে পড়লাম আর এগিয়ে চললাম সামনের দিকে। এবার আমাদের গন্তব্য ভারত সেবাশ্রম সংঘ। বুদ্ধগয়ার প্রতিটি দর্শনীয় স্থানই কিন্তু দেখা হয়ে গেল। আর পাশেই রয়েছে গয়ার বিখ্যাত ফল্গু নদী। ফল্গু নদীর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আগেই বললাম চারিদিকের দৃশ্য তো দেখবারই মতো, আর তার সাথে আমরা পাহাড়েরও দেখা পাই। গয়াতে রয়েছে প্রচুর পাহাড়। আমার গয়া ভ্রমণের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি। ফেরার সময় অটো থেকে দেখতে পেলাম বেশ কিছু ঘোড়া সারিবদ্ধভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। এটি দেখেও বেশ ভালোই লাগলো। তো উনি আমাদের ঘোরালেন, খুব ভালো ঘোরালেন এই আঙ্কেল। এবার ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি ঘুরছি ওনার গাড়িতে, অটোতে। তা কত ভাড়া লাগে সাইট সিন যদি আপনারা করতে চান উনি সব ডিটেলসে বলে দেবে। और अभी फोन नंबर डिस्क्रिप्शन बॉक्स में दिए देबो। तो बताइए कि आप क्या क्या साइट सीन कराता है, कितने रुपया लगता है, सब बोल दीजिए। 800 रुपया बोध गया जाने में 800 रुपया लगता है। वहाँ 10-12 मंदिर हैं, तिब्बत, जापान, भूटान, चाइना, दार्जिलिंग, थाईलैंड। मेन मंदिर जहाँ भगवान बुद्ध का ज्ञान मिला है वो सब घुरा के, और स्विमिंग बुद्धा है 100 फीट का, घुरा के हम लोग 800 रुपया लेते हैं टोटल भाड़ा। अच्छा, और बुद्ध गया ओनली बुद्ध गया जब घूरेंगे तो कितने पैसे लगता है? ओनली बुद्ध का जावे तो 600 रुपया। 5 मंदिर घूरबें। एक जगह मंदिर है जहाँ है राम सीता जानकी मंदिर, राम सीता जानकी मंदिर, जगन्नाथ मंदिर, मेन टेम्पल, उस जगह 4 मंदिर है। उसका 600 रुपया लगता है। वहाँ से दूरी पड़ जाता है 3 किलोमीटर, जाना आना 6 किलोमीटर। उसका है तिब्बत, जापान, भूटान, चाइना, दार्जिलिंग, उसका कर लेता है 200 रुपया। मतलब टोटल 800 रुपया पड़ता है। और यहाँ से सुजाता घर अगर जाते हैं तो कितना रुपया लगता है? सुजाता जाएंगे तो मोटा मोटी 900 रुपया। তো আপনারা শুনে দিলেন, এই এখান থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে आपको मिलेगा। हाँ यहाँ से मिलेगा। তো ওনার গাড়িতে আপনারা যেতে পারেন। ভারত সেবাশ্রম সংঘের বাইরে উনি থাকে। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উনি এখান থেকে বুদ্ধগয়া, সুজাতাগড় বিভিন্ন জায়গায় উনি ঘোরান। আপনারা আপনাদের পছন্দ হয়ে ঘুরে নেবেন। ऑटो का नाम है रमेश चौधरी। ऑटो चालक है, ड्राइवर। मेरा नाम है रमेश चौधरी। यहाँ दरमान है महेश चौधरी, उससे बोलबे कि रमेश कोठा रामबेटी ठाकुर सकाले 6 बजे आ जाते हैं, बुझलें। और जो काज करने जाएंगे उसको एक आदमी से 5 आदमी से 400 रुपया, और बढ़ जाता है तो 80 रुपया बढ़ जाता है।
यहाँ से प्रेसशिला जाना होता है, जो अकाल मृत्यु होते हैं उसका 800 रुपये भाड़ा होता है। উনি বিভিন্ন জায়গায় ঘোরান, আমি ওরা যোগাযোগ করবেন, আপনারা যেখানে যেতে চান পছন্দ করে উনি ঘোরাবেন। খুব ভালো ঘুরিয়েছেন, ধৈর্য নিয়ে ঘুরিয়েছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। বুদ্ধগয়া ভ্রমণ করে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছে গেছি। তবে আমাদের ভ্রমণ কিন্তু এখানেই শেষ হচ্ছে না, কারণ এখন আমরা গয়ার বিখ্যাত টাঙ্গায় চড়বো। চলুন আমাদের সাথে। ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকেই আমরা একটা টাঙ্গা ভাড়া করে নিলাম। গয়াতে কিন্তু এই টাঙ্গা অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি খুবই বিখ্যাত। আপনারা গয়ায় পৌঁছানোর সাথে সাথেই রাস্তায় এইরকম প্রচুর ঘোড়ার গাড়ি দেখতে পাবেন। তবে শুধু দেখলেই হবে না, ঘোড়ার গাড়িতে চড়তেও হবে। তাই আমরাও ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম। টাঙ্গাতে ওঠার সময় একটু সাবধানে উঠবেন। চলুন আপনারাও আমাদের সাথে এই টাঙ্গায় করে গয়া ভ্রমণ উপভোগ করবেন। এদিকে বাবাও টাঙ্গাতে উঠছেন। আমরা সকলে মিলে খুব আনন্দ করে এখন টাঙ্গা গাড়িতে যাত্রা শুরু করব। এই যে বসে পড়েছি টাঙ্গা গাড়িতে, এই যে আমি আছি, বাবা আছে, এই যে আর এই যে মা আছে। দারুণ লাগছে টাঙ্গা গাড়িতে। চলুন, এইখানে আসলে অবশ্যই কিন্তু টাঙ্গা গাড়ি চলবেন, কারণ গয়াতে টাঙ্গা গাড়ি দেখা যায়, খুব ভালো লাগে। আমাদের টাঙ্গা চলতে শুরু করলো, আর আপনারা থাকুন আমাদের সাথে। আর আমাদের টাঙ্গায় কত ভাড়া পড়েছে সেটা আপনাদের একটু বলে দিই। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে ঘোড়ার গাড়িতে উঠেছি। ভারত সেবাশ্রম সংঘ থেকে টাঙ্গা মার্কেট ঘুরিয়ে আমাদের আবার ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে দেবে। টাঙ্গাতে এই ভ্রমণের জন্য জনপ্রতি আমাদের খরচ পড়েছে 20 টাকা করে। আপনারা চাইলে আমাদের মতো এইভাবে টাঙ্গায় কিছুটা সময় গয়া ভ্রমণ করতে পারেন। আবার আপনারা চাইলে টাঙ্গাতে গয়ার সাইট সিইংও করতে পারেন, যেমন বিষ্ণুপদ মন্দির সহ অন্যান্য স্থান। আমার গয়া ভ্রমণের ভিডিওতেই আমি সেই স্থানগুলো ডিটেলসে দেখিয়েছি। যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। এটি হলো আমার গয়া ভ্রমণের 5ম পর্ব। আগের 4টি পর্বের মধ্যে প্রথম পর্বে শিয়ালদহ থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে গয়া পর্যন্ত আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা। দ্বিতীয় পর্বে ভারত সেবাশ্রম সংঘ থেকে পিণ্ডদানের ডিটেলস ইনফরমেশন। তৃতীয় পর্বে গয়ার বাজেট হোটেল এবং ভারত সেবাশ্রম সংঘে থাকা খাওয়া সহ সম্পূর্ণ ইনফরমেশন। আর চতুর্থ পর্বটির মাধ্যমে গয়া ভ্রমণের ডিটেলস ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দারুণ লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে ঘোড়ায় চড়ে যেতে। আমার গয়া ভ্রমণের প্রতিটি পর্বের ভিডিওর লিংক আই বটনে দেওয়া রইল। যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধে হবে। আর এবার আমরা একটু টাঙ্গা থেকে নামবো, এখানকার মার্কেটে একটু ঘুরে দেখব আর অল্প স্বল্প কেনাকাটা করব। গয়াতে কিন্তু খুব ভালো ভালো চাদর গামছা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের মন পছন্দের জিনিসপত্র এখানে অনেক দোকান রয়েছে, সেই দোকানগুলো থেকে কিনে নিতে পারেন। আমরাও কিনেছিলাম, প্রত্যেকটি জিনিসই বেশ ভালোই ছিল। কেনাকাটা করে আমরা আবার টাঙ্গাতে উঠে পড়লাম। এবার আমরা আবার ভারত সেবাশ্রম সংঘের দিকেই যাচ্ছি। আমাদের এই টাঙ্গাতে ভ্রমণ খুব ভালো লাগলো। আপনারাও গয়া ভ্রমণে আসলে একটু সময় করে অবশ্যই টাঙ্গাতে চড়বেন, এর অনুভূতি একটা আলাদা, বেশ ভালো। আর আমি আগামীকাল বাড়ি ফিরে যাব জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে, যেটি গয়া থেকে কলকাতা স্টেশন পর্যন্ত যাবে। আর সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা ভারত সেবাশ্রম সংঘের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা টাঙ্গা থেকে নেমে যাব। হয়ে গেল, ঘোড়ায় নেমে যাচ্ছি। আর আমাদের দারুণ মজা হলো। নামাটা একটুখানি ডিফিকাল্ট যদিও। হয়ে গেল, দারুণ লাগলো, মজা। তো ঘুরে আবার চলে আসলাম আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে। এবার রুমে যাব, একটুখানি রেস্ট নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও বুদ্ধগয়া আসুন, এইভাবে ঘুরতে পারেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।